Coherence in the write-up. So the coherence means if we use the data. I give you an example. Shear velocity can also be shared as friction velocity. So it is better to use all throughout the manuscript a single consistent wordings of the scientific. Do not mix up introduction, results, discussion and conclusion. In many cases we have seen there should not be much overlapping between results, introduction. Now the relevant question you have to think of that which journal is relevant. So for this reason you have to do research. You have to be in the journal. You ask it. Is the question that you can raise it is submitted. For instance, I can let you know I am working for a manuscript which is submitted to the Proceedings Committee of Royal Society of London. So if the manuscript is very specific, a very specific thing is reported on physics or which will not be of the interest of the broad audience, then we ask, it goes for a test rejection. We ask it to the specific channel, not to the Royal Society of London. So for this reason, the rejection is the only outcome. So before submission, we have to be very careful in this. আসলে সেমিনারের উদ্দেশ্য খুব একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমি এসেছি। কি করে পেপার পাবলিশ করতে হয় ইন্টারন্যাশনাল জার্নালসে। আমার যে অভিজ্ঞতা আছে, আমি বিভিন্ন জার্নালের এডিটরের ভূমিকা পালন করি ইন্টারন্যাশনাল জার্নালসের, রয়্যাল সোসাইটি of London Proceedings A, ASC Journal of Hydraulic Engineering, IAHR Journal of Hydraulic Research, Journal of Geophysical Research এবং প্রচুর জার্নালের আমি 9টা জার্নালের আমি এডিটর, one of the editors. তো আমার যে অভিজ্ঞতা আসলে দেখা যায় আমরা যখন পেপার সাবমিট করি রিসার্চ পেপার, সেগুলো বহু সময় দিনের পর দিন রিজেক্ট হয়ে ফিরে চলে আসে। ফলে আমরা আশা ছেড়ে দিই, অনেক সময় রিসার্চের প্রতি আমাদের যে আকর্ষণ সেটা কমে যায়। কি কি পদ্ধতি অবলম্বন করলে আমাদের এই পেপার পাবলিকেশনের হার বাড়াতে পারি? কারণ রিজেকশন সবারই হয়, আমার নিজেরও পেপার রিজেক্ট হয়, সেটার উপরেই আমি বন্যা নিয়ন্ত্রণ করতে হাজারের উপরে ফিল্ড ডাটা দিয়ে এস্টিমেট করে দেখিয়ে দিয়েছি ব্রিজ ভাঙবে না। আশা করি রাস্তায় এত ধস নামছে, পাহাড়ি রাস্তাগুলোতে ধস নামছে, এটা কিন্তু জিওটেকনিক্যাল প্রবলেম। কারণ যখন জল নেমে যাচ্ছে বা একটা বৃষ্টি হচ্ছে, ভেতর দিয়ে সিপেজ হচ্ছে, সে সিপেজ হওয়ার জন্য যদি দুটো লেয়ারের মধ্যে দিয়ে সিপেজ হয়ে যায় এবং সেখানে যদি আমার সয়েল বা পাহাড়ের যে স্লোপ সেটা যদি উইক থাকে, সেটারও থিওরি আছে, জিওটেকনিক্যাল থিওরি, তাহলে সেখান দিয়ে ধস নেমে যাবে। তিস্তার উপরে এখন ইসরো নজরদারি চালাচ্ছে, তিস্তার গতিপথ কোন দিকে যাচ্ছে, কতটা এতে সাফল্য আসবে কি মনে হচ্ছে? তিস্তার উপরে গতিপথ, ন্যাচারালি গতিপথ মনিটরিং করাটা তো একটা খুব বড় একটা দিক। তো ওনারা এর উপরে নজর রাখছেন এবং যে গতিপথ পরিবর্তন করছেন তার ডেটা ওনারা কালেক্ট করছেন। সেই কালেকশনের ভিত্তিতে ওনারা যখন অ্যানালাইজ করবেন তখন বোঝা যাবে যে ভবিষ্যতে তিস্তা কিভাবে তার গতিপথ পরিবর্তন করবে। ময়নাগুড়ি শহর কি থাকবে কি মনে হয় তিস্তা যদি গতিপথ পরিবর্তন করে? ময়নাগুড়ি বার্নিশ সেই ক্রান্তি, হ্যাঁ থাকবে, না থাকার কোনো কারণ নেই। কারণ এর অনেক প্রোটেক্টিভ মেজার্স আছে বহু রকমের।
অনেক শহরের কাছে আসার আগেই সেই প্রোটেক্টিভ মেজারগুলো আমরা দেওয়া শুরু করে দিই। সূত্রের মারফত জানা যাচ্ছে জর্দা নদীর সাথে তিস্তা যায় যোগাযোগ করতে পারে যদি গতিপথ পরিবর্তন করে, কি মনে হয় আপনার? কোন নদীর সাথে? জর্দা নদী ময়নাগুড়ি শহরে নদীতে যেটা বয়ে গিয়েছে। হ্যাঁ, যদি গতিপথ পরিবর্তন করে, যদি গতিপথ পরিবর্তন করে তখন সঙ্গে সঙ্গে আমাদের যেতে পারে বলছে জর্দা নদীর সাথে তিস্তা নদী হতে পারে। হ্যাঁ, সেটাকে কনফ্লুয়েন্স কাভার বলে। তাহলে যেই জায়গায় মিলবে সেই জায়গায় কিন্তু অনেকটা মাটি, স্কাওয়ার মানে এই রিভার বেড অনেকটা মানে স্কাওয়ার হয়ে যাবে, মানে অনেকটা মাটি নিয়ে বেরিয়ে যাবে। তাহলে সেই জায়গায় তো ক্ষতি হতেই পারে, যে জায়গায় দুটো রিভার মিটবে এক